হামাসের তীব্র প্রতিরোধে রক্তক্ষয়ী দিন দেখল ইসরায়েলি বাহিনী। রাফায় অভিযানে গিয়ে ৮ সেনার মৃত্যু, জবাবে গাজা জুড়ে তেল আবিবের ভয়াবহ তাণ্ডব। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় পশু কোরবানি করছেন মুসল্লিরা। যুদ্ধ কবলিত গাজায় নেই উৎসবের আমেজ। সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে খসড়া ঘোষণাপত্র। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের প্রস্তাব নাকচ। রাশিয়াকে ছাড়া সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। হামাসের শক্ত প্রতিরোধে ভয়াবহ রক্তক্ষয়ী একটি দিন দেখল ইসরায়েলি বাহিনী। শনিবার রাফায় অভিযানের সময় হামলার শিকার হয়েছে তেল আবিবের সামরিক যান। প্রাণ হারিয়েছেন ৮ সেনা। ইসরায়েলি গণমাধ্যমের দাবি অর্ধশত হামাস যোদ্ধা নিহত হয়েছে ওই অভিযানে। সেনা মৃত্যুর পর রাফায় আরেক দফা তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিছুদিন ধরে গাজায় ইসরায়েলের হামলার কেন্দ্র রাফা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় রাফার তাল আল সুলতানে অভিযান শেষে ফিরছিল ইসরায়েলি সেনারা। এমন সময় তাদের সাজোয়া যানে বিস্ফোরণ। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড জানিয়েছে, তাল আল সুলতানে ইসরায়েলি সেনাদের গাড়িতে একের পর এক রকেট গ্রেনেড ছুড়েছে যোদ্ধারা। কাছাকাছি থাকা সেনাদের আরেকটি দল লক্ষ্য করেও চালানো হয় হামলা। ইয়াসিন 105 দিয়ে ধ্বংস করা হয় সামরিক বুলডোজার। অভিযানের সময় সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF। হামলার বিষয়টি তদন্তের কথা জানিয়েছে তারা। এ ঘটনার পর গাজায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মাতৃভূমি রক্ষার লড়াইয়ে আজ আরেকবার চড়া মূল্য দিতে হলো সেনাদের। এই ঘটনার পর আমরা মনে রাখবো কেন যুদ্ধ করছি। আমাদের অস্তিত্ব ভবিষ্যৎ রক্ষার জন্য, জিম্মিদের ফিরিয়ে আনার জন্য। খুনি শত্রুরা এই কঠিন যুদ্ধে বাধ্য করেছে আমাদের। লক্ষ্যে অটল থাকবো আমরা। সেনা মৃত্যুর জবাব দিতে মুহূর্তও দেরি করেনি ইসরায়েল। বিভিন্ন অঞ্চলে শুরু করেছে ভয়াবহ হামলা। অভিযানের মূল টার্গেট তাল আল সুলতান। মধ্য গাজা সহ অন্যান্য এলাকাতেও বেড়েছে বিমান হামলার তীব্রতা। নুসেইরাত ও সাথী শরণার্থী শিবিরে চালানো হয় ব্যাপক তল্লাশি অভিযান। এর আগে জানুয়ারিতে গাজায় একদিনে মৃত্যু হয়েছিল ২১ ইসরায়েলি সেনার। ৭ অক্টোবর গাজায় তেল আবিবের অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রাণহানির শিকার হয়েছে ৩ শতাধিক ইসরায়েলি সেনা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় অভিযানে কৌশলগত বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ITF। রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AP। তবে সিদ্ধান্তের সত্যতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে বিরতির ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্দ। IDF এর ঘোষণা সত্য হলে রাফার ১২ কিলোমিটার এলাকায় প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবে হামলা। এ পথ দিয়ে গাজায় ঢুকতে পারবে ত্রাণও। জানানো হয় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অব্যাহত থাকবে বিশেষ এই কৌশলগত বিরতি। তবে কবে নাগাদ শুরু হবে এই বিরতি সে বিষয়ে জানানো হয়নি কিছুই। এদিকে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির বলেছেন, এই বিরতির অনুমোদন দেয়নি যুদ্ধকালীন মন্ত্রিসভা। আজমিনার আল জামারায় শয়তানের দিকে প্রতীক লক্ষ্য করে পাথর ছুটছেন হাজিরা। এরপরই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেন পশু কুরবানি। জামারা থেকে বেরিয়ে করেন মাথা মুন্ডন। এরপর মক্কায় ফিরে এহরাম ত্যাগ করে স্বাভাবিক পোশাকে কাবা শরীফে বিদায়ী তাওয়াফ করেন। তাওয়াফ শেষে আবারও মিনায় যাবেন তারা। ১১ ও ১২ জিলহজ সেখানে অবস্থান করে শেষ করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। শনিবার হজের মূল আনুষ্ঠানিকতা ছিল আরাফার ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিতে মুখরিত হয় বিশাল এলাকা। মসজিদে নামিরার খুতবায় বিশ্ব শান্তি কামনা করা হয়। একই সাথে ফিলিস্তিনিদের ওপর শান্তি বর্ষণের দোয়াও উঠে আসে খুতবায়।
মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে জামাতের পর ত্যাগের মহিমায় পশু কুরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মালয়েশিয়ার স্থানীয়দের পাশাপাশি ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিভিন্ন জায়গায় পৃথক ঈদ জামাতের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ত্যাগের মহিমায় সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বিশ্বের বিভিন্ন দেশে যখন পশু কুরবানি দিয়ে পালিত হচ্ছে ঈদুল আজহা, তখন গাজায় নেই উৎসবের আমেজ। ঈদের দিনেও হামলা হয়েছে গাজার বিভিন্ন এলাকায়, রক্ত ঝরেছে ফিলিস্তিনিদের। গাজাবাসী বলছেন, পশু নয়, নিজেদের জীবন কোরবানি করার জন্যই তারা প্রস্তুত। পশু নয়, নিজেদের জীবন কোরবানি দিচ্ছি আমরা। বুকে হাহাকার নিয়ে এভাবেই গাজার ঈদের বর্ণনা দিলেন খান ইউনিসের বাসিন্দারা। ইসরায়েলের লাগাতার আগ্রাসনের মুখে ঈদ উদযাপন তো দূরের কথা, ঈদের দিনে বেঁচে থাকবেন কিনা নেই সে গ্যারান্টিও। এমনকি ঈদের দিনও হামলা হয়েছে ফিলিস্তিনিদের ওপর। অন্যান্যবার পশু কোরবানি দিয়ে আমরা আনন্দ উদযাপন করি, এবার হাজার হাজার গাজাবাসী নিজেকেই কোরবানি দিয়েছে। বিশ্বের সবচেয়ে দামি কোরবানি এখানে হয়েছে, কিন্তু কোনো আনন্দ নেই। এই ঈদে আমরা কোনো পশু কোরবানি দিতে পারছি না, কিন্তু কোরবানি দিয়েছি আমাদের ভালোবাসার বহু মানুষকে। কোরবানি দিয়েছি নিজেদের ঘরবাড়ি, হাসি, আনন্দ। আশা করি আল্লাহ আমাদের এই কোরবানি কবুল করবেন। দুনিয়ায় না হোক, আখিরাতে ভালো থাকবো আমরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার কোথাও নেই ঈদ উৎসবের চিহ্ন। ধ্বংসস্তূপের মধ্যেই জায়নামাজ পেতে আদায় করতে হয়েছে ঈদ জামাত। খুশি নিয়ে নয়, বিমর্ষ মুখে নামাজ আদায় করেছেন গাজার মুসল্লিরা। বাবার হাত ধরে নামাজ পড়তে এসেছে ছোট্ট শিশুটিও। তবে ঈদের দিনও পেটে খাবার পড়বে কিনা জানা নেই তার। ইসরায়েলি হামলার মুখে এখন অনেকটাই শূন্য জনপদ খান ইউনিস। শুধু খান ইউনিসই নয়, গাজার বেশিরভাগ জনবসতির চিত্রই এখন এমন। ঈদের দিনও অনেকেই ফিরতে পারেনি নিজ ভিটায়, তাই খা খা করছে লোকালয়। যুদ্ধ শুরুর পর থেকেই এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্বাস্তু হয়ে পালিয়ে বেড়াচ্ছে। বাচ্চাদের জন্য এক টুকরো মাংসেরও জোগাড় হয়নি। এটা আমাদের জন্য ঈদ নয়, বরং বর্বরদের জন্য ঈদ। সেখানে আমাদেরকে কোরবানি দেয়া হচ্ছে। ৮ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ গেছে ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনির। প্রতিদিনই গাজা জুড়ে চলে ইসরায়েলি বর্বরতা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল। রোববার রাজধানী তেল আবিবে জড়ো হয় হাজার হাজার ইসরায়েলি। শহরের তেল আবিব স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। অবরোধ করেন শহরের প্রধান সড়ক সহ বেশ কয়েকটি রাস্তা এবং দাবি করেন যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে জিম্মিদের। ৮ মাস পার হয়ে গেলেও হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় নেতানিয়াহু সরকারকে চরমভাবে ব্যর্থ আখ্যা দিয়েছেন বিক্ষোভকারীরা। বরাবরের মতোই দাবি জানিয়েছেন পদত্যাগের। নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। শনিবার হামাসের প্রতিরোধে রাফায় ৮ ইসরায়েলি সেনার মৃত্যুতে আরও জটিল হয়েছে পরিস্থিতি। ইউক্রেন যুদ্ধ বন্ধে ভ্লাদিমির পুতিনের দেয়া প্রস্তাব নাকচ করে দিয়েছেন সুইজারল্যান্ডের শান্তি সম্মেলনে অংশ নেয়া বিশ্ব নেতারা। কিয়েভের আঞ্চলিক অখণ্ডতা ও পরমাণু হামলার হুমকির বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে সম্মেলনে। মস্কোর উপর চাপ প্রয়োগে বিশাল এই আয়োজনকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছে কিয়েভ। তবে চীন, রাশিয়ার অনুপস্থিতিতে শান্তি সম্মেলনের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের মধ্যে। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে বিশ্ব নেতাদের আসর। সুইস আলপাইন রিসোর্টের শান্তি সম্মেলনে যোগ দিয়েছেন ৯০টির বেশি দেশের প্রতিনিধিরা। বিশাল এ জমায়েতকেই বড় সাফল্য হিসেবে দেখছে ইউক্রেন। ইউক্রেনের সংঘাতের অবসানে ২ দিনব্যাপী শান্তি সম্মেলন শুরুর আগ মুহূর্তে শর্ত ছুড়ে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, মস্কোর দখলকৃত ৪ অঞ্চল থেকে সরে যেতে হবে ইউক্রেনীয় সেনাদের। এমন প্রস্তাব অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কির মিত্র দেশগুলোর নেতারা।
যুদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত ইউক্রেনকে ছাড়া হতে পারে না। পুতিন একটি প্রস্তাব দিয়েছেন, তবে সত্যি হলো তিনি আলোচনার আহ্বান জানাচ্ছেন না, কিয়েভকে আত্মসমর্পণ করতে বলছেন। ইউক্রেনের ভূমিতে দখলদারদের রেখে সংঘাত বন্ধের কথা বলা কোনো কার্যকর সমাধান নয়, বরং এটা পরবর্তীতে আগ্রাসন বৃদ্ধির জ্বালানি হিসেবে কাজ করবে। ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে কাজ করা উচিত। ইউক্রেনের স্পষ্ট বার্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে কোনো আপোষ নয়। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে যুদ্ধবন্ধের সুযোগ তৈরি করতে চান তিনি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফেরাতে চান শান্তি। বিশ্বের সবচেয়ে বড় অংশ যখন শান্তি চায়, পুতিনের হুমকি ধামকির ভাষা পরিবর্তন করা উচিত। জাতিসংঘের সনদ আমাদের ভিত্তি। সব পক্ষের সম্মতির ভিত্তিতে রাশিয়াকে প্রস্তাব দেওয়া হবে, যাতে দ্বিতীয় সম্মেলনে সত্যি সমাধান হয়। প্রমাণ করতে চাই ঐক্যবদ্ধ বিশ্বই শান্তি আনতে পারে। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও পারমাণবিক হামলার হুমকি প্রত্যাখ্যান করে একটি খসড়া ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে শান্তি সম্মেলনে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কৃষ্ণ সাগর ও আজব সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তার কথা উল্লেখ করা হয় এতে। তবে রাশিয়ার অংশগ্রহণ ছাড়া কেবল ইউক্রেনের মিত্রদের নিয়ে এ ধরনের শান্তি সম্মেলন আদৌ কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তার উপর আরেক বিশ্বমোড়ল চীনকেও উপস্থিত করা যায়নি এ সম্মেলনে। তাই এমন আয়োজন কলেবরে বড় হলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইউক্রেনকে আবারও $1.5 বিলিয়ন সামরিক সহায়তার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। শনিবার ইউক্রেন পিস সামিটে এই ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। একই দিন ইউক্রেনকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন রাজনৈতিক অর্থনৈতিক জোট G7। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, ইউক্রেনের জন্য গঠন করা হবে একটি জরুরি ঋণ তহবিল। জরুরি ভিত্তিতে সেই তহবিল থেকে $50 বিলিয়ন কিয়েভকে দেওয়ার বিষয়ে একমত হয়েছেন জোটভুক্ত দেশগুলো। আরও জানানো হয়, তহবিলটি গঠন করা হবে বিভিন্ন সময় G7 অন্তর্ভুক্ত দেশগুলোতে জব্দ হওয়া রাশিয়ানদের সম্পদ দিয়ে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন রণক্ষেত্র। রোববার রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি হামলার দাবি করেছে ইউক্রেন, তবে সবগুলোই প্রতিহত করার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। শনিবার এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, 24 ঘন্টায় ধ্বংস করা হয়েছে ইউক্রেনের অর্ধশতাধিক ড্রোন ও বেশ কয়েকটি হাইমার্স রকেট। অকার্যকর করা হয়েছে বহু গাইডেড বোমাও। ইউক্রেনের পভরোভস্ক অঞ্চলে অন্তত 29টি পাল্টা হামলা চালিয়েছে পুতিন বাহিনী। ধ্বংস করা হয়েছে ইউক্রেনের একাধিক ট্যাঙ্ক, সাজোয়া যান ও অন্যান্য সমরাস্ত্র। ফ্রন্টলাইনে 74টি স্থানে সরাসরি যুদ্ধ হয়েছে দুপক্ষের মধ্যে। 28 জুনের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচারণা জমে উঠেছে ইরানে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রইসির উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রার্থিতা লড়াইয়ে টিকে থাকা 6 জনই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা আর নীতি। এবার ভোটের এজেন্ডায় বেশ গুরুত্ব পাচ্ছে নারীর ক্ষমতায়ন। কট্টরপন্থীরা এগিয়ে থাকলেও সমান তালে ভোটের মাঠে লড়ছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি আর মাত্র 2 সপ্তাহ। প্রার্থী নির্বাচনের লড়াইয়ে টিকে থাকা 6 প্রার্থী কোমর বেঁধে নেমেছেন প্রচারণায়। গেল 9 জুন প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপরই সামাজিক মাধ্যমে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। এরই মধ্যে দেশটির জাতীয় টেলিভিশনে ইরানের ভবিষ্যৎ সম্পর্কে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন 3 প্রার্থী মোহাম্মদ বাঘের কালিবাফ, আমির হোসেন হাশিমি ও একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি ও তারুণ্যকে কাজে লাগাতে চান জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে থাকা বাঘের কালিবাফ। সেবা ও উন্নয়নকেই গুরুত্ব দিতে চান তিনি। সাক্ষাৎকারে আরেক কট্টরপন্থী প্রার্থী হাশেমি প্রতিটি পরিবারের উন্নতির ওপর জোর দেন। তিনি মনে করেন, পরিবারের উন্নয়ন হলেই এগিয়ে যাবে রাষ্ট্র। নির্বাচনী প্রচারণায় কিছুটা ভিন্ন পথে হাঁটছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। দেশটির নারী ভোটারদের টার্গেট করে চালাচ্ছেন জনসংযোগ। হিজাব ইস্যু, পররাষ্ট্র নীতি সহ বেশ কিছু বিষয়ে তুলে ধরেছেন তার দৃষ্টিভঙ্গি। ডাক দিচ্ছেন ঐক্যের। 40 বছর ধরে হিজাব ইস্যু সমাধানের চেষ্টা চলছে। নানা ইস্যুতে ইরানের অধিকাংশ নারী ভোট দেয় উৎসাহ হারিয়েছে। তারা যদি কেন্দ্রে যায় তাহলে অনেক কিছুতেই পরিবর্তন আসবে। পাশাপাশি প্রতিবেশীদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। সবার সাথে আমরা যুদ্ধ করতে পারবো না, সেটাও উচিতও নয়।
এর আগে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই নারীর ক্ষমতায়ন নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন কট্টরপন্থী প্রার্থী সাইদ জলিলিও। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর পক্ষে মত দেন তিনি। যদিও অনেকেই বলছেন কট্টরপন্থী ভাবমূর্তি ভাঙতেই অবস্থান পাল্টেছেন জলিলি। তবে বিভিন্ন জরিপ বলছে কট্টরপন্থাতেই আস্থা রাখতে চায় ইরানিরা। রইসি নীতি অব্যাহত রাখবে এমন কাউকেই ভোট দেবেন বলে জানিয়েছেন দেশটির বেশিরভাগ নাগরিক। শহীদ রইসি সমতুল্য এমন কাউকেই ভোট দিব আমরা, যে রইসির পরিকল্পনা অনুযায়ী দেশ চালাবে। তার চেয়ে কম তো নয়, বরং আরো ভালোভাবে সেগুলো বাস্তবায়ন করবে। যে নিজের প্রতিশ্রুতি রাখবে, সব সময় সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে এবং রইসির দেখানো পথে যাত্রা অব্যাহত রাখবে, তাকেই ভোট দিব আমরা। 17 জুন শুরু হবে প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিতর্ক। আগামী 26 তারিখ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। আবারও ম্যাচ শুটিংয়ের ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। মিশিগানের রচেস্টারে একটি ওয়াটার পার্কে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে একটি গাড়ি থেকে নেমে এলো পাতারি গুলি ছুটতে থাকে হামলাকারীরা। প্রায় 30টির গুলির আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। একটি 9mm সেমি অটোমেটিক হ্যান্ডগান ব্যবহার করেছে ওই দুর্বৃত্ত। গুলিবিদ্ধ হয়েছে শিশুসহ কমপক্ষে 10 জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হামলাকারীর হ্যান্ডগান ও শূন্য ম্যাগাজিন। কাছাকাছি একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুর্বৃত্তদের মরদেহ। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি এখনো। চলতি বছরে এ পর্যন্ত 215টির বেশি ম্যাচ শুটিংয়ের ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়ার একটি গহনার দোকানে ঢুকে লুটতরাজ চালিয়েছে প্রায় 20 জনের একটি ডাকাত দল। বৃহস্পতিবার এক বিবৃতিতে সব জানিয়েছে রাজ্য পুলিশ। এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো হতাহতের খবর, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। তবে দোকান কর্তৃপক্ষ বলছে কোটি টাকার লোকসান হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 3 সন্দেহভাজনকে। প্রকাশ করা হয়নি তাদের নাম এবং পরিচয়। বাকিদের ধরতে চলছে তদন্ত। শিগগিরই তাদেরকে আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর শনিবার প্রথম জনসম্মুখে এলেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। লন্ডনের রাজা 3য় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে যোগ দেন তিনি। এ সময় প্রিন্সেস অব ওয়েলসের সাথে ছিলেন তার 3 সন্তান। রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। রাজা চার্লস, কুইন কনসোর্ট ক্যামিলা সহ রাজ পরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে কেটো বাকিংহাম প্রাসাদের ঝুল বারান্দায় দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে হাত নাড়েন। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।